আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রতি স্বাগতম। আমরা একটা কঠিন ক্রান্তিকাল পার হচ্ছি। আল্লাহ পাক আমাদের উপরে করোনা নামক ভাইরাস দিয়ে কঠিন পরীক্ষায় ফেলেছেন। আমরা সবাইকে সরকারের পক্ষ থেকে, মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সকল স্বাস্থ্যবিধি আমাদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। আমি তোমাদের প্রতি অনুরোধ রাখছি, তোমরা নিজেরা এবং নিজেদের অভিভাবকদেরকেও সচেতন করবে। আমরা এখন একটি ক্লাসের দিকে আমরা যাব। গত ক্লাসে উদ্ভিদ কলা অথবা টিস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রাণী কলা নিয়ে আলোচনা করব। আর আগে আমরা গত ক্লাসে জেনেছি কলা কি। কলা কতগুলি কোষের সমষ্টি। একটা দেশ পরিচালনার জন্য দেশের মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে হয়। এর ভিতরে আর্মি, নেভি, এয়ারফোর্স, ব্যাংকার, মাস্টার ইত্যাদি ভাগ থাকে। কারণ নাইলে দেশ চলবে না। এখন প্রতিরক্ষার দায়িত্ব যে কোনো একটা কৃষক দিয়ে চলবে না, ব্যাংকার দিয়ে চলবে না, শিক্ষক দিয়েও চলবে না। এই জন্য প্রতিরক্ষার জন্য বিশেষ বাহিনী প্রয়োজন, তাদের বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন, তাদের বিশেষ পোশাকের প্রয়োজন। অনুরূপভাবে এত বড় একটা শরীর আল্লাহ পাক সৃষ্টি করেছেন বহুকোষী প্রাণীর জন্য। প্রযোজ্য বহুকোষী প্রাণীর কোষগুলি সবগুলো একরকম নয়। প্রাণী কোষ বললেই কিন্তু একরকম নয়। দেখা যায় আকৃতিগতভাবে, উৎপত্তিগতভাবে অথবা কার্যকারিতাগতভাবে এরা ভিন্ন ভিন্ন। তবে কতগুলি কোষ যদি একত্রে একটা কাজ করে, এটাকে আমরা টিস্যু বা কলা বলি। আজকে আমরা প্রাণী কলা নিয়ে আলোচনা করব। তাইলে একই আকৃতি প্রকৃতি সম্পন্ন, একই কর্মক্ষমতা সম্পন্ন একগুচ্ছ কোষকে একত্রে কলা বা টিস্যু বলে, এটা আমরা সবাই ক্লিয়ার হয়ে নিলাম। এখন আমরা দেখব প্রাণী কলা কত প্রকার। প্রাণী কলা প্রাণী শরীরে প্রধানত 4 প্রকার। আমরা একে একে দেখব ইনশাআল্লাহ। প্রাণী কলা 4 প্রকার: আবরণী কলা, যোজক কলা, পেশি কলা, স্নায়ু কলা। আবরণী কলাকে এপিথেলিয়াল টিস্যু বলে, যোজক কলাকে কানেকটিভ টিস্যু বলে, পেশি কলাকে মাস্কুলার টিস্যু বলে, স্নায়ু কলাকে নার্ভ টিস্যু বলে। তবে আজকে আমরা একটা একটা করে আলোচনা করব ইনশাআল্লাহ। আবরণী কলা শরীরের আবরণ তৈরি করে। এটা শরীরের কোনো বাহিরের আবরণ, কোনো অঙ্গের আবরণও হতে পারে, আবার কোনো ছিদ্র অথবা গর্তের গহ্বরের ভিতরের প্রাচীরও হতে পারে। আবরণী কলা বিশেষ গঠন সম্পন্ন আমরা এখন দেখব। আবরণী কলাগুলোকে আবার 3টা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, 11 প্রকার। প্রথমত এদের গঠন ভেদে 3 প্রকার: আয়সাকার, ঘনাকার, স্তম্ভাকার। তারপরে এইগুলি সব এক স্তর বিশিষ্ট। আর এক স্তর বিশিষ্ট কলাগুলোকে সরল কলা বলে। আর যদি এক বা একের অধিক 2 স্তর বা তার চেয়ে বেশি স্তরের কিছু থাকে, কলা থাকে, এগুলোকে স্তরীভূত আবরণী কলা বলে। আর একটা স্তরের মতো কিন্তু অনেক স্তর মনে হয়, দেখতে বোঝা যায় অনেকগুলি স্তর আছে, কিন্তু আসলে একটা স্তরই। এগুলোকে অপ্রকৃত স্তরীভূত বলে। তারপরে কিছু কলা আছে যেটা কার্যকারিতাগতভাবে আবরণী কলাকে আবার 5 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে গঠন ভেদে 3 প্রকার, স্তর ভেদে 3 প্রকার, আর কার্যকারিতাগতভাবে 5 প্রকার: সিলিয়াযুক্ত আবরণী কলা, ফ্লাজেলাযুক্ত আবরণী কলা, ক্ষণপথযুক্ত আবরণী কলা।
জনন কলা এবং গ্রন্থি কলা। আমরা এখন একটু হালকা বর্ণনা না দিলে এটা বোঝা যাবে না। আয়শাকার আবরণী কলাগুলো চ্যাপ্টা থাকে, খুবই পাতলা থাকে। এগুলো পাওয়া যায় কোথায়? এগুলো কিডনিতে পাওয়া যায়, বৃক্কের ভিতরে পাওয়া যায়। প্রধান কাজ হলো এটা ছাঁকনের কাজ করে। আমরা জানি কিডনি আমাদের শরীর থেকে প্রস্রাবকে ছেঁকে আলাদা করে, জলীয় অংশ আলাদা করে মূত্রথলিতে জমা দেয়। সারা দেহে রক্ত থেকে ওই সমস্ত আবর্জনা, এগুলো তরল আকারে থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই সমস্ত পদার্থগুলোকে ছেঁকে আলাদা করে এবং এগুলো মূত্রথলিতে জমা দেয়। আয়শাকার আবরণী কলার কাজ। এগুলো কিডনির বাউম্যান্স ক্যাপসুল নামক একটা অঙ্গের ভিতরে, বাউম্যান্স ক্যাপসুলের ভিতরে এটা থাকে। আমরা যখন কিডনি পড়বো তখন আবার দেখবো এই আয়শাকার আবরণী কলা আলোচনা আসবে। ঘনাকার আবরণী কলা, এগুলো দেখতে ঘন আকৃতির, কিউবিক আকৃতির দেখা যায়। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সাইজে একটু বড় থাকে। আয়শাকার আবরণী কলা থেকে বেশ মোটা থাকে। এগুলো কোথায় পাওয়া যায়? প্রস্রাবের জন্য আয়শাকার আবরণী কলা থেকে যে সমস্ত পদার্থগুলো ছেঁকে বের হয়, এগুলি সংগ্রাহক নালিকা নামে এক ধরনের নালিকার মাধ্যমে এগুলো বাইর হয়ে যায়। তাইলে এই সংগ্রাহী নালিকার প্রাচীরগুলো ঘনাকার আবরণী কলা দিয়ে তৈরি, যেন তরল পদার্থের চাপ সহ্য করতে পারে। এই জন্যই প্রস্রাবের চাপে এই সমস্ত আবরণী কলাগুলো ফেটে যায় না। এই নালীটা, ঘনাকার আবরণী কলা যেই নালীটা তৈরি করে ঘনাকার আবরণী কলা দ্বারা, এটার ভিতর দিয়ে প্রস্রাবগুলো গমন করে, কিন্তু এমন কোনো ঘটনা ঘটে না যে এই নালীটা প্রস্রাবের চাপে ফেটে গেছে, এরকম হবে না, কারণ এটা শক্ত ঘনাকার আবরণী কলা। আর স্তম্ভাকার আবরণী কলা দেখা যায় একটু লম্বাটে সাইজের, স্তম্ভের মতন থাকে, এগুলো স্তম্ভাকার আবরণী কলা বলে। সাধারণত অন্ত্রের মধ্যে এই ধরনের কলা পাওয়া যায়, যেগুলো আরও বেশি কঠিন পদার্থ বহন করে। খাওয়ার পরে যে হজম হয়, হজম হওয়ার পরে পাকস্থলী থেকে যে সমস্ত নালী দ্বারা অসার অংশগুলো বের হয়ে যায়, খাদ্যের বাকি অংশগুলো বের হয়ে যায়, এই সমস্ত কলাগুলো, অর্থাৎ খাদ্যনালী হতে আরম্ভ করে অন্ত্রের নালীগুলো সব স্তম্ভাকার আবরণী কলা দ্বারা তৈরি। এদের একটা স্তর, উপরের স্তরটা স্তম্ভাকার আবরণী কলা, কারণ এরা আরো ভার বহন করতে পারে, স্তম্ভের মতন থাকে, লম্বা লম্বা থাকে। তাহলে আয়শাকার, ঘনাকার, স্তম্ভাকার, এটা আমরা দেখে নিলাম সহজভাবে। এখন সরল আবরণী কলা, এগুলো স্তর ভেদে, গঠন ভেদে তিন প্রকার বললাম। স্তর ভেদে তিন প্রকার: সরল, স্তরীভূত এবং অপ্রকৃত স্তরীভূত। সরল আবরণী কলাগুলো, আয়শাকারটাও সরল, যেহেতু এদের মধ্যে কোনো স্তর থাকে না। ঘনাকার, স্তম্ভাকার, এই তিন প্রকার আবরণী কলাকে একত্রে আমরা সরল আবরণী কলা বলতে পারি, কারণ এদের কোনো স্তর নাই। তো দেখা যায় স্তনপায়ী প্রাণীদের চামড়া অনেক পুরু থাকে। এই চামড়া দিয়ে আমরা জুতা, ব্যাগ, বিভিন্ন রকমের বস্তু বানাতে পারি। কেন বানাতে পারি? এগুলো স্তরীভূত আবরণী কলা দ্বারা তৈরি। এদের মোটা স্তর থাকে, অনেক কোষের স্তর থাকে, যার কারণে এটা খুব মজবুত হয়। যারা খেলোয়াড়, যারা ফুটবল খেলে, ফুটবলও চামড়ার তৈরি, আবার জুতাও চামড়ার তৈরি। তাহলে চামড়ার তৈরি জুতা, চামড়ার তৈরি ফুটবল খেলতে কাজে লাগে। এবং ফুটবলে যত জোরেই লাথি দেখ না কেন, সহজে এটা ফেটে যাবে না, স্তরীভূত আবরণী কলা দ্বারা তৈরি হওয়ার কারণে। আর অপ্রকৃত স্তরীভূত আবরণী কলা হলো, শ্বাসনালীটা কেমন তরুণাস্থির মতন দেখা যায়। আমাদের শ্বাসনালীটা, এই শ্বাসনালীর প্রাচীরের ভিতরে অপ্রকৃত স্তরীভূত আবরণী কলা থাকে। এই জন্য একটু বিশেষ রকম, এটা নলের মতন এবং একটা ম্যাজিক পাইপের মতন থাকে, যার কারণে এটা শ্বাস আসা যাওয়া করতে পারে। এটা যদি খাদ্যনালীর মতন হইতো, শ্বাস বন্ধ হয়ে যেত। এটা সবসময় খোলা রাখার জন্য স্তরীভূত আবরণী কলা দ্বারা আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর কুদরত, যে একটা শরীরের ভিতর আল্লাহর প্রকৃত কুদরত দেখা যায়। যারা হেদায়েত হয়, আমরা যারা হেদায়েত
আল্লাহর কাছ থেকে চাই, তারা শুধু শরীরের গঠনগুলো দেখলেই, স্তরগুলি দেখলেই, কোষগুলি, কলাগুলি দেখলেই বুঝতে পারবো আল্লাহর সৃষ্টির রহস্য কত সুন্দর, কত বৈচিত্র্যময়, যার প্রশংসা করে শেষ করা যাবে না, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কার্যকারিতা ভেদে আবরণী কলা 5 প্রকার সিলিয়াযুক্ত। এই কোষগুলোর মধ্যে পশমের মতো, লোমের মতন অংশ আছে। ছোট ছোট পশমযুক্ত কোষগুলিকে সিলিয়াযুক্ত আবরণী কলা বলে, যেগুলো আমাদের শ্বাসনালীর ভিতরের প্রাচীরে থাকে, যেন ধুলাবালু ময়লাগুলো আটকাইতে পারে, জীবাণুগুলো আটকাতে পারে। সিলিয়াযুক্ত আবরণী কলা শ্বাসনালীর ভিতরে থাকে। আর ফ্লাজেলাযুক্ত এইগুলো আরেকটু বড় থাকে, সিলিয়াগুলো ছোট আকার, ফ্লাজেলাগুলো একটু লম্বা অথবা একটু মজবুত, সুতার মতো আঁশের মতন থাকে এই লোমগুলি, পশমগুলো। ফ্লাজেলাযুক্ত আবরণী কলা হাইড্রার ভিতরে পাওয়া যায়। এক ধরনের প্রাণী আছে হাইড্রার ভিতরে পাওয়া যায়। মিডারিয়া অথবা সিলেন্টারেটা পর্বের প্রাণী এগুলোর ভিতরে পাওয়া যায়। আর ক্ষণপদযুক্ত আবরণী কলা, ক্ষণপদ মানে এইমাত্র একটা পা বের হলো আবার এটা চলে গেল, এই ধরনের একটু পরপর। আমরা ক্ষণপদ সম্পর্কে এমিবা পড়ার সময় আমরা দেখেছি। ক্ষণপদযুক্ত আবরণী কলা সাধারণত অন্ত্রের ভিতরে দেখা যায়, অন্ত্রের ভিতরের প্রাচীরে দেখা যায়। খাদ্যরস শোষণ করার জন্য এগুলো এখানে থাকে, অভিক্ষেপ থাকে, বেশি পরিমাণে খাদ্যরস তাড়াতাড়ি শোষণ করে নিতে পারে, এবং শোষণ তল বৃদ্ধি করার জন্য এটা অন্ত্রের ভিতরে দেওয়া থাকে। এরপরে জনন কলা, যত রকমের জনন কলা আছে যেগুলো দিয়ে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় তৈরি হয় জনন কলা, যার ভিতরে ক্রোমোসোম সংখ্যা দেহকোষের চেয়ে অর্ধেক থাকে। এগুলোকে জনন কলা বলে। এই জনন কলাগুলো আবরণী কলার অংশ, আবরণী কলা থেকে তৈরি হয়। এই জন্যই আমরা দেখি যে সমস্ত ডাক্তার চর্মের উপরে বিশেষজ্ঞ, তারা জননের উপরেও বিশেষজ্ঞ। এই জন্য চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ বলা হয় তাদেরকে। যত জায়গায় তোমরা মানে হাসপাতালে যাবে অথবা ডাক্তারখানায় যাবে, এবার চর্মের ডাক্তার যিনি আছেন ওনার এই সাথে লেখা থাকে চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ, কারণ চর্মটা আবরণী কলা আর জনন কলাটা আবরণী কলা। এই জন্য যে সমস্ত ডাক্তার ত্বকের উপরে ডিগ্রি নিয়েছেন, ত্বকের উপর MBBS পাস করেছেন, উনি জনন কলার উপরেও বিশেষজ্ঞ। এই জন্য এই সমস্ত রোগীরা ওনার কাছে যাবে। তারপরে শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে, গ্রন্থি থেকে রস বের হয়, পাচক রস অথবা জারক রস, এনজাইম অথবা হরমোন রস, বিভিন্ন রকমের গ্রন্থি থাকে শরীরে। এই গ্রন্থি কলাগুলো আবরণী কলার অন্তর্ভুক্ত। তাহলে মোটামুটি আবরণী কলা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। এবার যোজক কলা, যে সকল কলা শরীরে যোগাযোগ রক্ষা করা এবং জোড়া সৃষ্টি করে, জয়েন্ট সৃষ্টি করে, যুক্ত করে, যেমন হাড়ের সাথে মাংসের যুক্ত করা, ইচ্ছা করলেই হাড় থেকে মাংসটা আলাদা করা যায় না অতি সহজে। অথবা একজনে দৌড় দিল, তার এমন হবে না যে তার মাংসগুলো হাড় থেকে খসে পড়েছে, এমনও হবে না, এত শক্তভাবে লাগানো থাকে। তাহলে যেই যোজক কলার মাধ্যমে লাগানো থাকে এটা কানেকটিভ টিস্যু বা যোজক কলা। আরেকটা কাজ করে, চামড়ার সাথে মাংসকে যুক্ত করে, এই জন্য চামড়াটা ছিলতেও অনেক সময় নিয়ে কষ্ট হয়। চামড়াটাকে মাংসের সাথে যুক্ত করে, মাংসটাকে হাড়ের সাথে যুক্ত করে, এগুলো এই জন্য যোজক কলা বলে। এগুলো 3 রকমের: প্রকৃত যোজক কলা, কঙ্কাল যোজক কলা, তরল যোজক কলা। প্রকৃত যোজক কলা যেগুলো, এইগুলি আসল, যেগুলো চামড়াটাকে শক্তভাবে যুক্ত করে রাখে মাংসের সাথে। এইগুলো এক ধরনের সুতার মতন থাকে, তন্তুময়, যেগুলো ছুরির অগ্রভাগ দিয়ে আমরা গরু অথবা হাসি যখন, ছাগল যখন আমরা জবাই করি, তখন আমরা চামড়াটা ছেলার জন্য একটা ছোট ছুরি ব্যবহার করি। এই ছুরিটা দিয়ে যখন আমরা কাটি, তখন কি কাটি, যে তখন তন্তুগুলিকে আমরা কেটে ফেলি, ফলে চামড়াটা আলাদা হয়ে যায়। এরপরে মেদ বা চর্বি কলা, চামড়ার নিচে সাধারণত চর্বি জমা হয়, চর্বিগুলিও প্রকৃত যোজক কলার অংশ। তারপরে কঙ্কাল যোজক কলা,
সবচেয়ে আশ্চর্য কলা হচ্ছে চুজক কলা, যার ভিতরে আঁশ পাওয়া যায়, কঙ্কালের মতন শক্ত হাড় পাওয়া যায়, আবার রক্তের মতন তরল পানির মতন জলীয় অংশ পাওয়া যায়। এর ভিতরে 3 রকমের পদার্থের মিশ্রণ আছে। কঙ্কাল যোজক কলা 2 রকমের থাকে প্রধানত, তরুণাস্থি এবং অস্থি। তরুণাস্থিগুলো নরম হাড় আর অস্থিগুলি শক্ত হাড় থাকে সাধারণত। তরুণাস্থি 2 রকমের থাকে, স্থায়ী এবং অস্থায়ী। আমরা দেখেছি একজন লোক যত বয়সী হোক, ওনার বয়স যদি 120ও হয়, তবুও দেখা যাবে ওনার বুকের হাড়, স্টারনামের হাড়টা নরম থাকে, কারণ বুকটা ওঠানামা করতে হবে শ্বাসের সাথে। এটা যদি শক্ত হয়ে যায় হাড়গুলো, তাহলে উনি শ্বাস নিতে পারবে না। এই জন্য আল্লাহ এটাকে কুদরতিভাবে সারা জীবন এটাকে নরম হিসেবে রেখেছেন। এটা স্থায়ী তরুণাস্থি। স্থায়ী তরুণাস্থি বিভিন্ন অঙ্গে পাওয়া যায়, বিভিন্ন হাড়ের অগ্রভাগে থাকে, এই জন্য নরম থাকে। আমরা মুরগি জবাই করলে মুরগির হাড় যখন কেউ খাই, তখন এটা অগ্রভাগটা নরম থাকে। এটা অনেকে কামড়িয়ে নরম হাড় খাইতে পছন্দ করে, কারণ হাড়ের মাথাগুলি নরম থাকে। কেন? ওইখানে স্থায়ী তরুণাস্থি থাকে, যেন হাড়গুলিতে ঘর্ষণের ফলে ক্ষয় না যায়। শক্ত হাড় যদি দুটোটা হইতো, তাইলে হাঁটতে হাঁটতে ক্ষয় হয়ে যেত। তরুণাস্থির কারণে ক্ষয় হতে পারে না। আবার পাওয়া যায় শরীরের মধ্যে আরো বিভিন্ন অঙ্গে পাওয়া যায়, যেমন কানের মধ্যে, নাকের মধ্যে পাওয়া যায়। কানের মধ্যে কানটা খাড়া হইয়া থাকতে হবে, এটা ঝুলে পড়বে না, নেতিয়ে পড়বে না। কানের ভিতরেও হাড় আছে, এইগুলো শক্ত, বেশি শক্ত নয়, এগুলো স্থায়ী তরুণাস্থি। নাকের মধ্যে আছে, নাকের মধ্যেও আছে, এই জন্য নাকটা ঝুলে পড়ে না, একটা খাড়া থাকে। অনেকের তো নাক খুব সুন্দর থাকে, চুকা নাক থাকে এবং মানুষকে পছন্দ করে। যাদের নাক একটু ভোঁতা, এদেরকে বেশি পছন্দ করতে চায় না মানুষ। নিজের নাক ভোঁতা হইলেও সে চোখা নাক পছন্দ করে, এরকম দেখা যায়। এগুলো স্থায়ী তরুণাস্থির ফসল। আর অস্থায়ী তরুণাস্থি হলো যেটা আগে তরুণাস্থি ছিল, এখন আর নাই। যেমন জন্মের পরে সমস্ত প্রাণীগুলি, তাদের হাড়গুলো তরুণাস্থি থাকে। একটা ছোট বাচ্চা জন্ম নিল, তার শরীরে কোনো হাড় থাকবে না, কি থাকবে? তরুণাস্থি, সব নরম হাড়। এই জন্য কবুতরের বাচ্চা যখন আমরা খাই, দেখা যায় বোন প্লেটের বেশি প্রয়োজন হয় না, কবুতরের হাড়গুলি সব নরম থাকে, তরুণাস্থি থাকে। ছোট বাচ্চাদের মধ্যে আমরা এটা দেখি, অনেকের মাথার তালুতে স্পন্দন করতে থাকে, তার মানে তখন এই জায়গায় কম হাড় থাকে। মাথার মধ্যে, মাথার পুরা করোটের ভিতরে মোট 22টা হাড় থাকে, মুখমণ্ডল সহ। এই 22টা হাড়ের ভিতরে তখন খুব কম সংখ্যক, এবং যে হাড়গুলি থাকে সবগুলি তরুণাস্থি থাকার কারণে মাথার ওঠানামাটা আমরা দেখতে পারি। অনেকে কুসংস্কারে বিভিন্ন রকম কথা বলে যে বাচ্চার মাথার ভিতরে ইঁদুর আছে, এটা নড়াচড়া করতেছে, ইত্যাদি ইত্যাদি। আসলে এটা শ্বাসনালীর কারণে, শ্বাস প্রশ্বাসের কারণে, হৃৎপিণ্ডের স্পন্দনের কারণে এটা হয়ে থাকে। যাই হোক, কালক্রমে দেখা যাবে এই শিশুটাই যখন বয়োবৃদ্ধ হবেন, ওনার সবগুলি হাড়, অধিকাংশ হাড় তরুণাস্থি, স্থায়ী তরুণাস্থি ছাড়া বাকি হাড়গুলো এমন শক্ত হয় যে এগুলো সহজে ভাঙ্গা যায় না। এই জন্য আমরা বয়স্ক কোনো প্রাণী জবাই করলে এটার হাড়গুলোকে সহজে আমরা দাঁত দিয়ে কামড়াতে পারি না। অনেকে হাড় খেতে পছন্দ করে, কিন্তু শক্ত হাড়গুলোর কাছে সে ফেইলিউর হয়ে যায়। অস্থিগুলি আবার 2 রকম। অস্থিগুলো যে তরুণাস্থি নয়, অস্থি শক্ত হাড়গুলি আবার 2 রকম, স্পঞ্জি এবং নিরেট। স্পঞ্জিগুলো হচ্ছে তাদের ভিতরে ছিদ্র থাকে, স্পঞ্জের মতন ছিদ্র ছিদ্র থাকে, চুষণ দিলে এগুলো থেকে আমরা অনেক সময় গরু ছাগলের পা দিয়ে, পায়ের হাড় দিয়ে আমরা নেহারি রান্না করে খাই। তখন দেখা যায় যে আমরা চুষতে পছন্দ করি কোনটা? স্পঞ্জি অস্থি যেটা। আর নিরেট থাকে যেগুলো, এগুলো হচ্ছে এমন শক্ত যেগুলো কুকুরেও সুবিধা করতে পারে না। কুকুর তো হাড় পছন্দ করে, কিন্তু নিরেট হাড়গুলো সে, যেন আমরা বলে থাকি ডিউজি সাহেব এই শক্ত হাড়গুলিকে পছন্দ করে না, কারণ তার দাঁতের সাথে এটা কুলাইয়া উঠতে পারে না। তখন এগুলো নিরেট, শরীরের প্রকৃত ভার বহন এরা করে, এত শক্ত হাড় থাকে। শরীরে ভার বহন করার জন্য এগুলোকে শক্ত করে তৈরি করা হয়েছে। যৌক্তিকভাবে সবগুলোকে তৈরি করে আল্লাহ সৃষ্টি করেছেন, সেট করেছেন। তারপরে কঙ্কাল যোজক কলা শেষ হলো
তারপরে তরল যোজক কলা, কণিকাবিহীন এক ধরনের রস শরীরে থাকে রক্তনালীর পাশাপাশি আলাদা নালীর ভিতরে, এগুলোকে লসিকা বলে। রক্তরসের মতন যাদের চেহারা, এবং বিশেষ কাজ করে, বিশেষ করে চর্বি বহনে কাজ করে, রোগ প্রতিরোধের জন্য কাজ করে এরা। এটা আমরা পরে দেখব। আর রক্ত কণিকাগুলো, রক্ত দুই রকমের থাকে, রক্তরস উপাদান আর কি, উপাদান দুইটা, রক্তরস এবং রক্ত কণিকা। রক্তকণিকা তিন রকম থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা সাধারণত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। শ্বেত রক্তকণিকা দেহের প্রহরী হিসাবে এর আকৃতি পরিবর্তন করতে পারে, জীবাণুকে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস বলে এটাকে। ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কোনো জীবাণুকে আঁকড়ে ধরে ফেলে এবং জীবাণুটাও মারা যায়, শ্বেতকণিকাটাও মারা যায়। এই জন্য শ্বেতকণিকাগুলি, মৃত শ্বেতকণিকাগুলোর রং সাদা থাকে। এই জন্য দেখি আমরা ফোড়ার মধ্যে এটা থাকে, ফোড়া গললে ফোড়ার ভিতরে সাদা রঙের পদার্থ বাইর হয় কেন? পুষটা সাদা কেন? এগুলো মৃত শ্বেতকণিকা ছাড়া কিছুই নয়। কারণ এটা জীবাণুর সাথে ফাইট করে, এটা এখানে জমা হয়েছে, শরীর থেকে বের হয়ে যায় ফোড়ার মাধ্যমে। এই জন্য অনেকে কুসংস্কার হিসেবে বলে যে ফোড়া হইলে নাকি শরীরের জন্য ভালো। এই জন্যই বলে যে এটা অনেক জীবাণু ধ্বংস করে বের হয়েছে। জীবাণু ধ্বংস করতে গিয়ে এরা শরীরের ভিতরে শহীদ হয়ে গেছে, এই জন্য এরা পুঁজ হিসাবে এখন বের হচ্ছে। এরপরে অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধার জন্য সাহায্য করে। অনুচক্রিকা শরীর কেটে গেলে দেখা যায় তাড়াতাড়ি করে রক্ত বন্ধ হওয়ার জন্য অনুচক্রিকা এসে এখানে এটাকে জমাট বেঁধে ফেলে। আর ঘা শুকানোর জন্য অনুচক্রিকা কাজ করে। এই সাথে সাথে আমাদের যোজক কলাটা শেষ হলো, এখন আমরা পেশি কলা দেখব। মাসকুলার টিস্যু তিন রকমের থাকে, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। ঐচ্ছিক পেশি হচ্ছে আমাদের ইচ্ছা মতো আমরা সঞ্চালন করতে পারি। এই পেশিগুলি এইরকম, এগুলোর মধ্যে সাধারণত দাগ কাটা থাকতে পারে। দাগ কাটা থাকলে এগুলো ঐচ্ছিক পেশি বলে। কারণ এগুলোকে দুই রকমের দাগ থাকে, একটা মানে লম্বভাবে আর একটা আড়াআড়িভাবে। যার কারণে এটা মোটাও হতে পারে আবার সরুও হতে পারে, ইচ্ছা মতো আমরা এটা করতে পারি। যেমন কেউ যদি আমরা হাতটাকে এইভাবে আনার পরে এই জায়গাটা মোটা হয়, তাহলে কি এটা ফুলে ওঠার কারণে হাতটা আসলো, না আসার কারণে ফুললো? আমরা জিজ্ঞাসা করে ক্লাসে দেখলে দেখা যাবে যে বেশিরভাগ বলবে যে আসার কারণে ফুলেছে। এটা ঠিক নয়। কারণ হচ্ছে পেশি, এখানে ঐচ্ছিক পেশি আছে, ঐচ্ছিক পেশিগুলি সংকুচিত হইয়া ফুইলা উঠছে, যার কারণে টান খেয়ে হাতটা এসে যায়। কিন্তু আমরা বলি কি, আমরা উল্টাটা বলি। কিন্তু যারা প্যারালাইসিস রোগী তারা তো আনতেও পারে না, তাদের শরীরে মাংস আছে কিন্তু তারা আনতেও পারে না, হাড়কে নাড়াইতেও পারে না। তাহলে আমরা হাড়গুলিকে সঞ্চালন, অঙ্গগুলিকে সঞ্চালন করতে পারি কিসের কারণে? ঐচ্ছিক পেশির কারণে। ঐচ্ছিক পেশির ইচ্ছা ক্ষমতা আছে। ভলান্টারি টিস্যু বলে। ইনভলান্টারি টিস্যু বা অনৈচ্ছিক পেশি, এইগুলো নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। ভিতরের অঙ্গগুলো যেমন পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো নিজের ইচ্ছা মতো কাজ করে, এগুলো আমাদের ইচ্ছা এগুলো কিছুই হয় না। যেমন আমরা যদি কোনো কিছু খেয়ে ফেলি, এটাকে আবার ফেলে দেবো, সবগুলো বের করে ফেলবো, এটা সম্ভব হয় না। কারণ এটা অনৈচ্ছিক পেশির ভিতরে চলে গেছে, ওইখানে আমার ইচ্ছা এখানে কার্যকরী হবে না। কিন্তু ঐচ্ছিক পেশিগুলো হবে, আমি এটাকে ধরেছি, এটা আমি ছেড়ে দিতে পারবো। কিন্তু অনৈচ্ছিক পেশির কবলে পড়লে এটা আর পেশির ইচ্ছা মতো চলতে হবে, নিজের ইচ্ছা এখানে কাজ করতে পারে না, এই জন্য অনৈচ্ছিক পেশি বলে। আর বিশেষ পেশি আছে হৃৎপিণ্ডের ভিতরে থাকে, এটাকে হৃৎপেশি বলে। হৃৎপিণ্ড যেই কার্ডিয়াক পেশি বলে। হ্যাঁ, এগুলো বিশেষ গঠনের, গঠনগতভাবে ঐচ্ছিক পেশি, কাজের দিক দিয়ে অনৈচ্ছিক পেশি, এটাকে বলে হৃৎপেশি। তাহলে গঠনগতভাবে মানে এদের মধ্যে দাগাঙ্কিত থাকে। দাগাঙ্কিত ঐচ্ছিক পেশিকে দাগাঙ্কিত পেশিও বলে। হ্যাঁ, কঙ্কালের সাথে যুক্ত থাকে যেন কঙ্কাল পেশিও বলে, অমসৃণ পেশিও বলে। আর অনৈচ্ছিক পেশিগুলোকে সাধারণত মসৃণ পেশি বলে, হ্যাঁ, অচিহ্নিত পেশিও বলে। আর হৃৎপেশিটা হচ্ছে হৃৎপিণ্ড তৈরি করে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হৃৎপিণ্ড সঞ্চালন হয়, হার্ট সঞ্চালন হয়, আমাদের রক্তকে সারা দেহে ঘুরাচ্ছে।
হার্ট বন্ধ হয়ে গেলে হার্ট ফেল, সে মারা গেল। এই জন্য আল্লাহর কুদরত যে হৃদপেশির ভিতরে এই ধরনের ক্ষমতা কেন, হৃদপেশিগুলোর কোষগুলো হ্যাঁ দাগাঙ্কিত থাকে ঐচ্ছিক পেশির মতন, আবার শাখা প্রশাখা থাকে। এটার ভিতরে ইন্টারক্যালেটেড ডিস্ক নামে এক ধরনের হ্যাঁ এরকম চ্যাপ্টা অংশ থাকে, একটু পর পর ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, যার কারণে এটা স্পন্দনটা নির্দিষ্ট একটা গতিময় একটা ছন্দময়ভাবে চলতে থাকে। এটা আমরা যখন আবার হৃৎপিণ্ড পর্ব তখন দেখব কিভাবে এটা কাজ করে। এরপরে স্নায়ুকলা বা নার্ভ টিস্যু। নার্ভ টিস্যুগুলো সাধারণত হ্যাঁ আমাদের বিভিন্ন কিছুকে মনে রাখার জন্য ব্যবহার করে। যেমন আমাদের মাথার ভিতরে যে মগজ আছে, মগজটা পুরোটাই নার্ভ টিস্যু, এবং এটার সাথে যত শাখা আছে, মগজ থেকে যেই অংশটা নিচের দিকে নেমে যায় সুষুম্না কাণ্ড বলে, এটা সাধারণত হৃৎপিণ্ডের ভিতর দিয়ে, সাধারণত এটা মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা ছিদ্র আছে, নিউরাল ক্যানেল বলে, নিউরাল ক্যানেল দিয়ে এটা অতিক্রম করে। হ্যাঁ এটা সাধারণত সুষুম্না কাণ্ড বলে। এটা দিয়ে সারা দেহে জালের মতন স্নায়ু রজ্জু বিস্তৃত থাকে, যার কারণে আমরা টের পাই। তাহলে অনুভূতি এবং সাড়া দেওয়ার কাজ স্নায়ুকলার কাজ, আর কোনো কিছু স্মরণ রাখার জন্য স্নায়ুকলা কাজ করে, স্মরণের কাজটা করে। আমরা আমাদের কোনো কিছু মনে থাকে কিভাবে, আসলে এটা স্নায়ুকলার কারণে মনে থাকে। একসময় স্নায়ু দুর্বল হয়ে যায়, তখন আর স্মরণ শক্তি থাকে না, কমে যায় আস্তে আস্তে। যাদের স্মরণ শক্তি প্রখর ছিল উনিও ওনারও এটাও ডিসঅর্ডার হয়ে যেতে পারে। এই জন্য স্নায়ুকলার কাজ সাধারণত কোনো কিছু স্মৃতিতে রাখা এবং তাকে সাড়া দেওয়া, বিভিন্ন রকমের উত্তেজনায় সাড়া দেওয়ার কাজটা স্নায়ুকলার মাধ্যমে হয়ে থাকে। অনুভূতির কাজটা স্নায়ুকলার মাধ্যমে হয়ে থাকে। ও স্নায়ুকলাগুলো অনেক লম্বা হতে পারে, এই জন্য এটা দুইটা অংশ, কোষ দেহ প্রলম্বিত অংশ, কৈশতন্তু অথবা প্রলম্বিত অংশ বলে। কোষ দেহ যেটা, এটা মূল বডিটা, এটার ভিতরে নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে, অন্যান্য অঙ্গাণুগুলি থাকে। আর প্রলম্বিত অংশটা লম্বা থাকে, এর ভিতরে অ্যাক্সন নামে একটা অংশ থাকে, এটা খুবই লম্বা থাকে, আর একটা স্নায়ুর সাথে যেন যুক্ত হতে পারে। আর ডেনড্রাইটগুলো অনেক বেশি পরিমাণে থাকে, কোষ দেহের চারিদিকে বিস্তৃত থাকে ডেনড্রাইটগুলো। এগুলো দুই রকমের, ডেনড্রাইট, অ্যাক্সন। হ্যাঁ সাধারণত এগুলো একটার সাথে আরেকটা যুক্ত হওয়ার জন্য কাজ করে। একটার অ্যাক্সনের সাথে আরেকটা স্নায়ুকলার অ্যাক্সন অংশটা যুক্ত থাকে। একটা ডেনড্রাইটের সাথে অ্যাক্সন অংশটা যুক্ত হয়ে লম্বা লাইন হয়ে দেখা যায় যে আমাদের পায়ে কোনো কিছু সুড়সুড়ি দিলে আমরা টের পেয়ে যাই। শরীরের যেদিক দিয়েই পিঁপড়া হাঁটুক না কেন আমরা টের পেয়ে যাই। কেন পাই? এখানে স্নায়ুরজ্জু আছে। শরীরের বিশেষ বিশেষ অঙ্গে স্নায়ুরজ্জু না থাকার কারণে আমরা টের পাই না। যেমন চুল কাটার সময় আমরা টের পাই না, চুলের ভিতরে কোনো স্নায়ুরজ্জু নাই, চুলের গোড়ার মধ্যে আছে। চুল টান দিলে ব্যথা পাওয়া যায়, কিন্তু চুল কাটার সময় কোনো ব্যথা পাওয়া যায় না, কারণ এর ভিতরে নাই, স্নায়ুরজ্জু নাই। নখের ভিতরেও নাই, এই জন্য নখ কাটার সময় ব্যথা পাওয়া যায় না, নখের গোড়াতে আছে, এই জন্য এইগুলোতে ব্যথা পাওয়া যায় না। তো আজকে যেহেতু আমরা বেশ কিছু কথা বলতে হয়েছে, প্রাণীকলা আমরা কিছুটা বুঝেছি। এইভাবে আমরা আরও বইয়ে আরও ব্যাখ্যা করা আছে, তোমরা বই থেকে দেখে নিবে। আমি এক নজরে একটা ধারণা দিয়েছি, আমার মনে হয় তোমরা কিছুটা ধারণা পেয়েছো, বুঝতে পেরেছো, এবং সহজ হয়ে যাবে। শিক্ষকের কাজ হলো কঠিন বিষয়টাকে সহজ করে দেওয়া। যেমন অনেক বাচ্চা আছে ইক্ষু খাইতে পারে না, তার দাঁত উঠে নাই, কিন্তু তাকে যদি ব্লেন্ডার করে রস দেওয়া যায় সে খেতে পারে, কিন্তু বয়স্ক লোকেরা এটা চিবিয়ে খেতে পারে। তো পুরো বইটাকে অথবা বইয়ের বিভিন্ন অংশকে শিক্ষার্থী যদি বুঝতে না পারে, শিক্ষকের কাজ এটাকে সহজ করে দেওয়া। আমরা সেই কাজটা করি আল্লাহর রহমতে। তো আজকে এই পর্যন্তই, আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।